প্রথমে আপনাদের স্বাগতম। 2018-র এই আজকের এই দিনে 3রা মার্চ দীর্ঘ প্রতীক্ষার পর আজকে ত্রিপুরা রাজ্যের মানুষ ভারতীয় জনতা পার্টি এবং আইপিএফটির সরকারকে সুযোগ করে দিয়েছিল সরকার চালানোর জন্য। তা কাজেই আজকে প্রায় 3 বছর হতে চলল। আমি সকলকে আপনাদের মাধ্যমে এবং সঙ্গে আপনাদেরকেও আন্তরিকভাবে অভিনন্দন এবং শুভেচ্ছা জানাচ্ছি। এবং এই 3 বছরে ভারতীয় জনতা পার্টির সরকার, আইপিএফটির মিলিত সরকার দৃষ্টান্তমূলক মানুষের যে দীর্ঘ প্রত্যাশা ছিল সেই প্রত্যাশামূলক কাজগুলি দ্রুততার সঙ্গে এই ত্রিপুরা রাজ্যের মানুষ দেখতে পেরেছে। 3 সাল বেমিসাল। আমাদের আজকের দিনে দাঁড়িয়ে এই যে 3 সাল বেমিসাল এবং আমাদের ভারতীয় জনতা পার্টির সরকার এই ত্রিপুরা রাজ্যে প্রতিষ্ঠা হওয়ার পর বিভিন্ন জনকল্যাণমুখী কর্মসূচি বাস্তবায়নের লক্ষ্যে আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী অক্লান্ত পরিশ্রম করে ছুটে চলছেন। বিশেষ করে জনজাতি এলাকার উন্নয়নের জন্য আলাদা প্যাকেজ তৈরি করা। আমরা জানি ধলাই জেলাকে আমরা প্রাধান্য দিয়ে সমস্ত দিক দিয়ে যাতে ধলাই জেলাকে উন্নত করা যায়, জনজাতিদের উন্নয়ন করা যায়, সেই লক্ষ্যে কাজ করছে। শুধু জনজাতি নয়, সমস্ত অংশের মানুষ, গরিব মেহনতি মানুষ থেকে শুরু করে সমস্ত অংশের মানুষের জন্য জনকল্যাণমুখী কর্মসূচি আমাদের এই সরকার করেছে। 3 বছরের মাথায় দাঁড়িয়ে আমরা গর্বের সাথে বলতে পারি আমাদের একটাই লাইফলাইন ছিল আগরতলা, আসাম আগরতলা জাতীয় সড়ক। আজকে 9টি জাতীয় সড়কের ঘোষণা করা হয়েছে, টেন্ডার প্রসিডিউর হয়ে গেছে, ইতিমধ্যে কাজও শুরু হয়ে যাবে। আগামী 1-2 বছরের মধ্যেই 9টি যে ন্যাশনাল হাইওয়ে এই ত্রিপুরা রাজ্যে নির্মাণ হতে চলছে। সাবরুমে এসইজিএর স্পেশাল ইকোনমিক জোন তৈরি করা হয়েছে এবং বাংলাদেশ এবং এই ত্রিপুরার মধ্যে যে মৈত্রী সেতু সাবরুমে ফেনী নদীর উপর, সেটাও প্রায় নির্মাণের কাজ শেষ হয়ে গেছে, শুধু অপেক্ষা উদ্বোধনের জন্য। আগরতলা যে বিমানবন্দর, সেটাকে আমরা দীর্ঘদিন ধরে আমাদের একটা দাবি ছিল এই রাজ্যের রূপকার, আধুনিক রূপকার মহারাজা বীর বিক্রম কিশোর মানিক্যের নামে উৎসর্গ করার জন্য আমাদের সরকার এই এয়ারপোর্টকে, আগরতলা বিমানবন্দরকে মহারাজা বীর বিক্রম কিশোর মানিক্যের নামে উৎসর্গ করা হয়েছে। এবং জানেন ইতিমধ্যে একটা অত্যাধুনিক বিমানবন্দর, এয়ারপোর্ট সেখানে নির্মাণ করা হয়েছে, সেটাও উদ্বোধনের অপেক্ষায় রয়েছে। আমাদের সরকার শুধু উন্নয়ন তো আমি যদি বলতে থাকি 36 মাসে 36টা কাজ যদি আমি বলতে থাকি অনেক সময় লাগবে। এই রাজ্য সরকার গরিব দরদি সরকার এবং গরিব মেহনতি মানুষের জন্য বিভিন্ন প্রকল্প ঘোষণা করেছেন। আত্মনির্ভর ত্রিপুরার কথাও ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী। বিভিন্ন জায়গায় আমাদের যারা জনজাতি অংশের মানে যে 19টা ট্রাইব রয়েছে, 19টা জনজাতি গোষ্ঠী রয়েছে, তাদের যারা সম্প্রদায়ের প্রধান রয়েছেন তাদেরকে সামাজিক ভাতা দেওয়ার জন্য রাজ্য সরকার ইতিমধ্যে ঘোষণা করেছেন। সামাজিক ভাতা যেটা দেওয়া হতো সেটা 30,000 নূতন সামাজিক ভাতা দেওয়ার জন্য রাজ্য সরকার ইতিমধ্যে ঘোষণা করেছেন। বিভিন্ন জনকল্যাণমুখী কর্মসূচি আমাদের সরকার করছে। আমি মনে করি যে দীর্ঘ প্রত্যাশার পর জনগণ যেইভাবে স্বতঃস্ফূর্ততার মাধ্যমে এই সরকারকে এই ত্রিপুরা রাজ্যের কাজ করার জন্য সুযোগ দিয়েছেন, আমি মনে করি আমাদের এই সরকার বিগত 3 বছরে তা প্রমাণিত করতে পেরেছে যে এই সরকার মানুষের জন্য, এই সরকার গরিবের জন্য, এই সরকার শ্রমজীবী মানুষের জন্য। সকলকে আবারও আন্তরিকভাবে অভিনন্দন এবং শুভেচ্ছা জানাচ্ছি। স্যার, সাথে আরেকটা কোয়েকশন মানে প্রশ্ন করতে চাইবো, আপনার কাছ থেকে জানতে চাইবো যে ভিশন ডকুমেন্টের উপর ভিত্তি করে বা যে প্রতিশ্রুতিগুলো আপনারা দিয়েছিলেন বা তাদের যে কথাগুলো তারা বলছিলেন যে হবে না বা করছে না, সরকার করছে না, তো ওইটার পরিপ্রেক্ষিতে আপনার প্রতিক্রিয়া জানতে চাইবো স্যার। আমরা মুখে কথা বলি না। ভারতীয় জনতা পার্টি ক্ষমতার জন্য রাজনীতি করে না। ভারতীয় জনতা পার্টি চায় সমাজের অন্তিম ব্যক্তি পর্যন্ত যাতে তার সুযোগ সুবিধা
অন্তিম ব্যক্তিটাকেও সমাজের মূল স্রোতে ফিরিয়ে নিয়ে আসা, সেটা ভারতীয় জনতা পার্টির মূল লক্ষ্য। আপনি যদি মোদিজির কাজকর্মও দেখেন, তার থেকেই প্রমাণিত হবে যে আমাদের সরকার মানুষের জন্য কাজ করতে চায়। তৎসঙ্গে এই ত্রিপুরা রাজ্যেও আজকে ভিশন ডকুমেন্টে যা যা বলা হয়েছিল, মাত্র 3 বছর হয়েছে, ভিশন ডকুমেন্ট প্লাস হয়ে যাবে। আমরা রাখবো 9 তারিখে আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী এবং মন্ত্রিসভার শপথ নিয়েছিল। আগামী 9 তারিখেও আমরা একটা অনুষ্ঠান করতে যাচ্ছি। আমরা সেখানে রিপোর্ট কার্ড রাখবো মানুষের সামনে, জনসমক্ষে, যে আমরা মানুষের জন্য কি করেছি। আজকে 25 বছরের সঙ্গে এই ত্রিপুরা রাজ্যে 3 বছরের সরকারের যদি তুলনা করা হয়, এটা অকল্পনীয়, অবাস্তব। কিন্তু তা সত্ত্বেও আমাদের সরকার, আপনারা বলুন তো, যে 3 বছর হয়েছে সরকার, কোনো একটা মন্ত্রী, কোনো একটা বিধায়কের উপর কোনো কালা দাগ লেগেছে কিনা? বিগত দিনে আমরা দেখেছি 25 বছরে এই রাজ্যের জনগণের টাকা আত্মসাৎ করে একজনের জেল থেকে সাময়িক রিলিজ পেয়েছে, পার্মানেন্টলি যাওয়ার জন্য গাট্টি বুস্কা তৈরি করছেন। আরও বহু রয়েছেন বিগত দিনে যারা দুর্নীতি করেছে, মানুষের টাকা আত্মসাৎ করেছেন, তাদেরকে পার্মানেন্টলি বিশালগড় সেন্ট্রাল জেলে যাওয়ার জন্য সরকার প্রস্তুতি নিচ্ছে। কাজেই কাচের ঘরের থেকে ঢিল ছুঁড়া, সেটা শুভনীয় নয়। আমি তাদেরকে বলবো, বিরোধিতা করতে হবে, বিরোধিতা করুন। কারণ ডেমোক্রেসিতে রয়েছে বিরোধী, মানে সরকারের প্রতিবিম্ব হচ্ছে বিরোধী। কিন্তু এই না যে তার কনস্ট্রাকটিভ, মানে তার একটা পরিপক্কতা থাকতে হবে। আমি ডেমোক্রেসির কথা বলবো, আমি বিরোধিতার কথা বলবো, কিন্তু অযৌক্তিকভাবে আমি যুক্তিহীনভাবে সরকারকে দোষারোপ করব, সেটা কখনো শোভনীয় নয়। আমি বলবো, আজকে ত্রিপুরা রাজ্যে আমরা শুনেছি 25 বছরের স্বর্ণযুগের সরকার এই ত্রিপুরা রাজ্যে চলছিল। সত্যি স্বর্ণযুগ, আমি অবিশ্বাস করছি না, আমি ওনাদেরকে সমর্থন করছি। স্বর্ণযুগ ওনারা বলেছেন। স্বর্ণযুগে আমরা দেখেছি এই রাজ্যের বুকে গ্রাম পাহাড়ে এক রাস্তাঘাট ছিল না, পানীয় জলের ব্যবস্থা ছিল না, সেখানে স্কুল বিদ্যালয় ছিল না, প্রাথমিক স্বাস্থ্যের ব্যবস্থা ছিল না। তো 25 বছরে এই যে ওনারা স্বর্ণযুগ বলছেন, হ্যাঁ, সেইগুলি করেনি, তাদের পার্টি অফিসগুলি বিল্ডিং হয়েছে দেখবার মতো, খুব সুন্দর। মানুষ খেতে পারে না, মানুষের বাড়িতে কোনো পানীয় জলের ব্যবস্থা নেই, অথচ তাদের পার্টি অফিসগুলি বিল্ডিং হয়েছে। তার নিরিখে দাঁড়িয়ে ওনারা স্বর্ণযুগ হয়েছে। আমরা জনজাতি বিদ্বেষী, আমাদেরকে ভারতীয় জনতা পার্টি বলা হয়। আমি বলবো যে আসুন, আমরা কথায় বলি না, আমরা কাজে বিশ্বাস করি। আমাদের সরকার আসার পর জনজাতি ছাত্রছাত্রীরা যারা বিভিন্ন জেলা হোস্টেলগুলিতে থাকে, তাদের স্টাইপেন্ড আমরা 350 টাকা বৃদ্ধি করেছি আমাদের সরকার। জনজাতির ছাত্রছাত্রীরা উচ্চ শিক্ষার জন্য মেঘালয়ে শিলংয়ে যান, তাদের সেখানে থাকার কোনো ব্যবস্থা নেই। আমার সরকার আসার পর 7 কোটি টাকা ব্যয়ে সেখানে হোস্টেল নির্মাণ করার জন্য সিদ্ধান্ত নিয়েছে। গত অর্থ বছরে 239 জন জনজাতি ছাত্রছাত্রীকে বিএড ডিএলএড করানোর জন্য রাজ্য সরকারের খরচায় বহিরাজ্যে পাঠানো হয়েছে। এরকম বহু দৃষ্টান্ত রয়েছে। আমরা যদি বলি, কারণ আমরা কথায় বিশ্বাস করি না, আমরা কাজে বিশ্বাস করি। এবং বহু জায়গায় জনজাতিদের উন্নয়নের স্বার্থে রাস্তাঘাট নির্মাণ করা, প্রাথমিক স্বাস্থ্যের ব্যবস্থা করা, বিদ্যালয়গুলি নির্মাণ করা, পুনঃসংস্করণ করা, সেই দৃষ্টিভঙ্গি নিয়ে আমাদের সরকার কাজ করছে। কাজে তার নিরিখে দাঁড়িয়ে আগামী দিন আপনি যেটা বলছিলেন যে এডিসি নির্বাচন ডিক্লেয়ার হয়েছে, সেই এডিসি নির্বাচনে আমরা রিপোর্ট কার্ড পেশ করব। এই রিপোর্ট কার্ডের ভিত্তিতে আমরা আগামী এডিসি নির্বাচনে দখল করতে চলছি এবং আমাদের ভারতীয় জনতা পার্টির জয় নিশ্চিত হবে। ধন্যবাদ স্যারকে, আমাদেরকে ওনার গুরুত্বপূর্ণ। আচ্ছা, তো আগামী দিনের জনগণের জন্যে আপনার কি বার্তা থাকবে? দেখুন, আজকে ভারতীয় জনতা পার্টি আইপিএফটির সঙ্গে যে সরকার, এই সরকার জনগণের সরকার, জনগণের জন্য কাজ করছে। জনকল্যাণমুখী কর্মসূচিগুলি বাস্তবায়িত হচ্ছে, বিভিন্ন পরিকল্পনা নেওয়া হয়েছে, সেই পরিকল্পনাগুলি বাস্তবায়নের দিকে এগুচ্ছে। সরকারকে সুযোগ দিতে হবে। আমার শুধু জনগণের কাছে একটাই শুধু আপিল থাকবে যে আপনার অধিকার, গতকালকেও আমার রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী একটা ওয়েবসাইট চালু করেছেন। আপনার যে অধিকার, রাজ্য সরকার বিভিন্ন পরিকল্পনা নিয়েছেন, সেই পরিকল্পনাগুলি সম্পর্কে জানতে হবে।
আর শুধু একটাই বলবো যে ভারতীয় জনতা পার্টি সরকার দুর্নীতিতে বিশ্বাস করে না এবং দুর্নীতিকে প্রশ্রয় দেয় না। কেউ যদি দুর্নীতির সঙ্গে জড়িত থাকে, কেউ যদি দুর্নীতি করার চেষ্টা করে, নিশ্চয়ই তা প্রতিহত করতে হবে। সে আমার পার্টির যদি হয়, সে আমার পার্টিরও যদি হয়, তারও উপযুক্ত শাস্তি ব্যবস্থা আমার রাজ্য সরকার করবে। আমি মানে সকলের কাছে এতটুকুই আবেদন রাখব যে ভারতীয় জনতা পার্টি সারা বিশ্বের সঙ্গে মোদিজি এবং রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী চাইছেন এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা। এই এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা গড়ার লক্ষ্যে আপনারা যেভাবে বিগত দিনে ভারতীয় জনতা পার্টিকে সহযোগিতা করেছেন, আমার দৃঢ় বিশ্বাস আগামী দিনও আপনারা ভারতীয় জনতা পার্টিকে পূর্ণ সমর্থন করে এই ত্রিপুরা রাজ্যের একটা এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা গড়ার লক্ষ্যে আপনারা এগিয়ে আসবেন। নমস্কার। অসংখ্য ধন্যবাদ স্যারকে আমাদেরকে ওনার মূল্যবান সময় দেওয়ার জন্যে। নমস্কার। বিজেপি আই-50 জোট সরকারের 3 বছর পূর্তি। আমি বর্তমান সরকারকে অভিনন্দন জানাই, 3 বছর অতিক্রান্ত করেছেন। যদিও বিজেপি এবং আই-50 জোট সরকার জোটের মধ্যেই খোট রয়েছে, 3 বছরে ত্রিপুরা রাজ্যবাসী দেখতে পেয়েছে। এখন এডিসি নির্বাচনে এই জোট থাকবে কি না তাও আই-50 থেকেও পরিষ্কার করা হয়নি, বিজেপি থেকেও পরিষ্কার করা হয়নি। এখন পর্যন্ত রাজ্যের মানুষ বিজেপি আই-50 সরকারের যে জোট সরকার চলছে সেই জোটটা এডিসির নির্বাচনে ওদের থাকবে কি না সেটা পরিষ্কার নয়। কারণ আই-50 অলরেডি গ্রেটার ত্রিপুরাল্যান্ডের দাবিতে ত্রিপুরা মুথার সঙ্গে অ্যালায়েন্সে গিয়েছে, আবার পাশাপাশি ওরা সরকারিও রয়েছে। সেই বিষয়টা পরিষ্কার নয়, বিজেপিও পরিষ্কার করেনি এবং আই-50 সরকারও পরিষ্কার করা হয়। এখন আপনি যেটা প্রশ্ন করেছেন 3 বছর রাজ্যের মানুষ কি পেল, 3 বছর রাজ্যের মানুষ ভীষণ গভর্নমেন্টের কথা বাদ দিলাম, প্রথম বছরে সরকারি 50,000 চাকরির কথা বাদ দিলাম, বেকারদের স্মার্টফোন দেওয়ার কথা, ছাত্রছাত্রীদের স্মার্টফোন দেওয়ার কথা বাদ দিলাম, আপনার বেকার ভাতাগুলি 2,000 টাকা করা সেটা বাদ দিলাম, রেগার মজুরি 340 টাকা করা সেটাও বাদ দিলাম। 3 বছরে এই রাজ্যের মানুষ আমরা যেটা পেয়েছি, বেকার যুবকরা যারা পেয়েছে, আমরা কয়েকটি নতুন স্লোগান ত্রিপুরা রাজ্যে আমরা দেখতে পেয়েছি। ভারত মাতা কি জয়, আমরা দেখতে পেয়েছি এখানে জয় শ্রীরাম, আমরা দেখতে পেয়েছি যখনই কেন্দ্রীয় সরকার রাজ্য সরকারের সমালোচনা বুদ্ধিজীবীরা করেন, তখন ওনারা বা কৃষকরা করেন, তখন ওনারা খালিস্তানি হয়ে যান, তখন ওনারা পাকিস্তানি হয়ে যান। আমরা দেখতে পেয়েছি এই রাজ্যের নতুন মুখ্যমন্ত্রীর, এই রাজ্যের 10ম মুখ্যমন্ত্রী মাননীয় বিপ্লব কুমার দেবের বৈদিক প্রবচন, মহারাষ্ট্রে মহাভারতের যুগে ইন্টারনেটের কথা, আমরা দেখতে পেয়েছি হাঁস কীভাবে অক্সিজেন দেয় সেই বৈদিক প্রবচন। আমরা বেকারদের জন্য মুখ্যমন্ত্রীর কাছ থেকে শুনতে পেরেছি যে শিক্ষিত বেকার যুবকরা যারা MBBS করেছে, যারা স্নাতকোত্তর করেছে, যারা বিভিন্ন ইঞ্জিনিয়ারিং করেছে, তাদেরকে পানের দোকান, তাদেরকে গরু পালন, তাদেরকে শূকর পালনের যে প্রবচন, সেইগুলি আমরা এই 3 বছরে দেখতে পেয়েছি। এই 3 বছরে আমরা দেখতে পেয়েছি এই রাজ্যের যারা ঠিকাদার রয়েছেন তাদেরকে বঞ্চিত করে বহির্রাজ্যের যারা কোম্পানি রয়েছে আউটসোর্সিংয়ের মাধ্যমে এই রাজ্যের কাজ, ঠিকাদারি কাজগুলি, রাস্তার কাজ বলুন, ন্যাশনাল হাইওয়ের কাজ বলুন, বিভিন্ন বিল্ডিংয়ের কাজ বলুন, পর্যটনের কাজ বলুন, সবগুলিতেই আউটসোর্সিং করে এই রাজ্যের ঠিকাদারদের, এই রাজ্যের ব্যবসায়ীদের, এই রাজ্যের বেকারদের বঞ্চিত করা হয়েছে। আজকে শুধুমাত্র পুলিশ প্রশাসনে এখন অবধি 9,000 শূন্য পদ খালি হয়ে পড়ে রয়েছে। সেই পদগুলি অবলুপ্তির পথে চলে যাবে, কিন্তু রাজ্য সরকারের কোনো নির্দেশিকা নেই সেখানে কিভাবে নতুন রাজ্যের বেকারদের সেখানে চাকরির সুযোগ করে দেওয়া হবে, এগুলি কিছুই নেই। আমরা দেখতে পেয়েছি বিভিন্ন বিষয়ে এই সরকারটা দৈনিক সংবাদপত্রগুলিতে বলুন বা ইলেকট্রনিক মিডিয়াগুলিতে বলুন, কিভাবে সরকারি কোষাগার থেকে কোটি কোটি টাকা খরচ করে এটা প্রচারের মাধ্যমে 3টি বছর কাটিয়ে দিয়েছেন এই সরকারটা, সেটা আমরা দেখতে পেয়েছি। আমরা আরও দেখতে পেয়েছি যে এই রাজ্যের মুখ্যমন্ত্রী স্বয়ং বলছেন দলীয় সভাগুলিতে
যে আগামী 2023 অবধি যদি চাকরি দিতে না পারে, আগামী 2023 অবধি যদি বেকারদের কর্মসংস্থান সুনিশ্চিত করতে না পারে, মানুষকে কর্মচারীদের যদি তথাকথিত সপ্তম বেতন কমিশন দিতে না পারে, তারপরেও এই রাজ্যের মানুষকে বিজেপির পতাকা তলে থাকার জন্য মাননীয় মুখ্যমন্ত্রী অনুরোধ করেছেন এই রাজ্যের মানুষকে, সেটাও আমরা দেখতে পেয়েছি। আমরা আশা করব 3 বছর আপনারা কাটিয়ে নিয়েছেন, আগামী 2 বছরে আপনাদের যে ভিশন ডকুমেন্টের প্রতিশ্রুতি, সেই প্রতিশ্রুতিগুলি ইতিমধ্যেই আপনারা পালন করবেন, সে আশা আকাঙ্ক্ষা আমি এই বর্তমান বিজেপি আইএফটি জোট সরকারের নিকট থেকে রাখছি। কারণ আপনারা এই 3 বছরে আমরা আরও দেখতে পেয়েছি যে শাসক দল দুইভাবেই বিভক্ত, একটা হচ্ছে সরকারপন্থী আর একটা হচ্ছে সংস্কারপন্থী, এবং আমরা আরও দেখতে পেয়েছি যে শাসক দলের বর্তমান বিধায়করাই বলছেন যে বিজেপি দলে থেকে বিধায়কের মতন লোকরা আজকে আত্মমর্যাদা পাচ্ছে না, আত্মসম্মানটুকু পাচ্ছে না। আমরা আরও দেখতে পেয়েছি যারা পৃষ্ঠা প্রমুখ ছিলেন ভোটের আগে, যাদেরকে এই দলের বিজেপি দলের জীবন সঞ্জীবিনী বলা হতো, এই পৃষ্ঠা প্রমুখরা বর্তমানে উষ্ঠা প্রমুখে পরিণত হয়েছেন, সেটাও বিজেপি আইএফটি জোট সরকারের শাসনকালে আমরা দেখতে পেয়েছি। আগামী 2 বছর রয়েছে। এখন এই সরকারটা যে আগামী এপ্রিল মাসের 4 তারিখ যে ভোট হবে, সেই ভোট আপনারা জানেন 1 বছর অতিক্রান্ত প্রশাসক নিয়োগ করার মাধ্যমে 1 বছর পরে ভোটটা হতে চলেছে। এবং এই ভোটে এই রাজ্যের জনজাতি অংশের মানুষ, এই রাজ্যের দীর্ঘদিন ধরে এই রাজ্যের মানুষ সবাই, জাতি উপজাতি সকল মানুষ এই রাজ্যের জন্মলগ্ন থেকে 1972 পর থেকে এই রাজ্যের মানুষ সকলেই কংগ্রেস ছিল। শচীন সিং, সুখময় সেনগুপ্তকে এই রাজ্যের মানুষ, জাতি জনজাতির মানুষ কাছ থেকে দেখেছেন। এই গণমুক্তি পরিষদের নামে, জনশিক্ষার সমিতির নামে সিপিএম এই রাজ্যের জনজাতিদের, সহজ সরল জনজাতিদের ব্রেইন ওয়াশ করে পাহাড়ে গিয়ে ওদের সঙ্গে থেকে খেয়ে এই রাজ্যের উপজাতিদের ভুল বুঝিয়ে দীর্ঘ 25 বছর 35 বছর ক্ষমতা থাকার পরেও এই রাজ্যের গ্রাম পাহাড়ে পূর্বতন সরকার জল পৌঁছাতে পারেনি, বিদ্যুৎ পৌঁছাতে পারেনি, সকলকে পাকা ঘর দিতে পারেনি। এখনও পর্যন্ত এই রাজ্যের জনজাতি অংশের গ্রামগুলিতে, গ্রাম পাহাড়ে জলের জন্য তাদের পথ অবরোধ করতে হয়। কালকেও করা হয়েছে, পরশুও করা হয়েছে। যখনই গরম আসে, শুখা মরশুম আসে, তখনই পাহাড়ে জলের অভাব হয়। সেটা এই রাজ্যের প্রায় 40-50 বছরের ইতিহাস, এবং কোনো দলই সেটা করতে পারেনি। এই যে 3 বছরের যে বিজেপি আইপিএফটি সরকার, এই সরকারও পাহাড়ে এখনও জল পৌঁছে দিতে পারেনি। পাহাড়ের জুমিয়াদের যে সরকার থেকে যে সাহায্য করা হতো, কখনো জুম চাষের জন্য ওদেরকে অনুদান দেওয়া হতো, জুম লাগানোর আগে তাদেরকে অনুদান দেওয়া হতো, জুমের ফসল কাটার জন্য তাদেরকে বছরে 3টি স্তরে অনুদান দেওয়া হতো। কিন্তু এই 3 বছরে আমরা জুমিয়াদের যে সরকারি সাহায্য, জুমিয়ারা সেই সাহায্য থেকে বঞ্চিত, সেটাও পাচ্ছে না। আমরা এই রাজ্যের জনজাতি অংশের মানুষকে আপনাদের মাধ্যমে অনুরোধ রাখব, এই দেশের জনজাতিদের যে আমাদের যে অটোনোমাস ডিস্ট্রিক্ট কাউন্সিল, সেই কাউন্সিলের যে অধিকার, সেটা ভারতবর্ষের প্রয়াত প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীজি এডিসির অধিকার এ রাজ্যের জনজাতিদের দিয়েছেন। এ রাজ্যের জনজাতিদের বনাধিকারের অধিকার কংগ্রেস দিয়েছে। এই সমস্ত কিছুগুলি কথা মনে রেখে আপনারা বিচার বিবেচনা করে আপনারা আগামী এডিসি নির্বাচনে বিভিন্ন রাজনৈতিক দলগুলি যে প্রতারণা, তার বিরুদ্ধে ভারতীয় জাতীয় কংগ্রেসের মনোনীত প্রার্থীদের এডিসি নির্বাচনে জয়ী করবেন, সে আশা এবং আকাঙ্ক্ষা রেখে আমি সকলকে ধন্যবাদ জানাচ্ছি। তো অসংখ্য ধন্যবাদ স্যার আপনাকে, আপনার গুরুত্বপূর্ণ এবং মূল্যবান সময় আমাদেরকে দেওয়ার জন্যে। 3 বছরে আজকে 3 তারিখ ওদের নির্বাচনে ওদের সরকার ক্ষমতা এসেছিল। সরকার যদিও 9 তারিখ শপথ নিয়েছে। 3 বছরে একটি কোথাও কোনো কাজ করেছে বলে কোনো রেকর্ড সরকারিভাবে নেই। ওরা চাকরি দেবে 50,000, একেবারে যেগুলি না দিলে না হয় এরকম চাকরি
2 থেকে 3 হাজার দিয়েছে, আর কোনো কাজ করেনি। কোনো কাজ করেনি, ছাঁটাই করেছে, 10,323কে ছাঁটাই করেছে। বিভিন্ন সর্বশিক্ষার যারা তারা কোর্টে গেছে তারপরও তাদের অধিকার দেয় না। বিভিন্ন যারা এই আমাদের ওয়ার্কার যারা বিভিন্ন তাদের পর্যন্ত বিভিন্ন জায়গাতে ছাঁটাই করছে, কোনো কাজ দেয়নি। সমস্ত রাস্তাঘাট সারা রাজ্যের মধ্যে আগরতলা শহর সহ খুবই খারাপ হয়ে গেছে, পরিবর্তন নেই, জলের ব্যবস্থা নেই, কৃষিতে কোনো ব্যবস্থা নেই, কৃষকরা হাহাকার করছে, এদের কথা শোনার কেউ নেই। তাহলে এই সরকার 3 বছরে কোনো কাজ করেছে এমন কোনো প্রমাণ নেই। ওরা ভাষণবাজি দিয়ে, মিথ্যা কথা দিয়ে, প্রবঞ্চনা দিয়ে এখনও ওদের কথা চলছে। 2 বছরে আর কি করবে? সেখানে বৃক্ষ তার ফলে পরিচয়। একটি সরকার আসলে প্রথম তো নিশ্চয়ই সময় আছে, কিন্তু 3 বছর হয়ে যাওয়ার পরে তো সরকার তার উল্টা গণা শুরু হয়েছে। মানুষ যেভাবে ক্ষুব্ধ হচ্ছে, বিজেপির লোকেরা আজকে আমাদের সঙ্গে যোগাযোগ করছেন, কথা বলছেন, হাটে বাজারে সর্বত্র বিজেপির বিরুদ্ধে মানুষ প্রকাশ্যে কথা বলতে শুরু করেছেন। তাহলে এই সরকারের বিরুদ্ধে মানুষের যে ক্ষোভ ঘৃণা বাড়ছে, যেটা আমরা বহিঃপ্রকাশ ঘটাতে পারলাম যে আমাদের যুবকরা, শুধু যুব ফেডারেশনের 2টি সংস্থা, একটা উপজাতি যুব ফেডারেশন আর একটা যুব ফেডারেশন, তারা নীরবে প্রচার করে আগরতলা শহরে 20,000-এর উপরে জমায়েত করলো, মিছিল করলো। বলে এই যে বহিঃপ্রকাশ, এটা প্রকাশ যদি আরও স্বাভাবিক থাকতো, হাজার হাজার মানুষ, আরও যুবকরাই শুধু আসতো। আমরা যদি মুক্ত পাই হবে। এই রাজ্যে গণতন্ত্রের কোনো বাতাবরণ নেই, প্রতিদিন আক্রান্ত হচ্ছে সিপিআইএমের লোকেরা, বিরোধী দলের লোকেরা, সভা সমিতি বিভিন্ন জায়গা দিয়ে করা যাচ্ছে না। তাহলে সেই দিক থেকে বিলোনিয়াতে আজকে ধনঞ্জয় ত্রিপুরা, যিনি আমাদের একজন প্রতীক, এই যে উপজাতিদের যে ভাষা ককবরক, এই ভাষার স্বীকৃতির দাবিতে আজকের দিনে বিলোনিয়াতে জোলাইবাড়িতে সভা হয়েছিল। সেই সভা কংগ্রেস চিউজেস জোট রাজত্বে সেখানে আক্রমণ করেছিল। আক্রমণ করে ধনঞ্জয় ত্রিপুরা শহীদ হয়েছিলেন। এই ধনঞ্জয় ত্রিপুরার গ্রাম যেখানে, সেই গ্রামে তার মর্মর মূর্তিতে মালা দিতে গিয়েছিলেন বাদল চৌধুরী। ওই গ্রামের লোকেরা ছিলেন, প্রচুর মানুষ ছিলেন। সেখান থেকে ফেরার পথে একটা বাইক বাহিনী বিলোনি থেকে গিয়ে আক্রমণ করে ওনার যে ব্যবহৃত গাড়ি, বিলোনিয়া পার্টির যে ব্যবহৃত গাড়ি, সেটা ভাঙচুর করেছে। তিনি আক্রান্ত হয়েছেন। তিনি এখন এই জিবির ট্রমা সেন্টারে চিকিৎসাধীন আছেন, এবং আরও যারা আক্রান্ত তারা স্থানীয়ভাবে সেখানে ট্রিটমেন্ট রয়েছে। ওইখান থেকে তারা সরাসরি দক্ষিণ জেলার যে এসপি, ওনার সঙ্গে মিট করেছেন, কথা বলেছেন কি চলছে বিলোনিয়াতে। কালকে বিরোধী দলের নেতা সহ যারা গিয়েছিলেন সেখানেও গোলমাল করার চেষ্টা করেছে। ফলে একটা জঙ্গলের রাজত্ব চলছে। বিজেপি দলটা দুর্বৃত্তদের হাতে চলে গেছে। মুখ্যমন্ত্রী যেখানে প্রকাশ্যে বলছে কমিউনিস্টদের রাখতে দেব না, কমিউনিস্টদের শেষ করে দেব, এখানে অন্য কোনো দল থাকতে পারবে না বিজেপি ছাড়া, এই যেখানে হুঙ্কার মুখ্যমন্ত্রী নিজে দেয়। তিনি 2 দিন আগেও দলের সভাপতি ছিলেন। তাহলে এই দলের কাছে আশা করে না মানুষ। তবে মানুষ লড়াইয়ের মধ্য দিয়েই এই সরকারকে সবক শিখাবে, এই সরকারকে গদিচ্যুত করার জন্য এই লড়াই আমরা জারি রাখব। কোনো আক্রমণ করে আমাদেরকে রুখতে পারবে না বিজেপি, যতই করার চেষ্টা করুক। আমরা এই কথাটাই বলতে চাই। শেষ একটা আরেকটা প্রশ্ন আপনাকে জিজ্ঞেস করতে চাইব যে এই পরিস্থিতিতে আপনারা জানেন আগামী 4 তারিখে এডিসির যে ইলেকশন সেটা হতে চলছে। তো এই জায়গায় দাঁড়িয়ে আপনারা কি ভাবছেন যে এই ক্ষমতায় যেটা আপনারা এই আপনাদের যে দলটাকে আপনারা ক্ষমতায় নিয়ে আসতে পারবেন, যে যেভাবে আক্রমণ হচ্ছে বা এই আক্রমণের উপর বা অনেকটা যে পরিস্থিতি, সেই পরিস্থিতির উপর দাঁড়িয়ে আপনারা কি মনে করছেন, বা এই পরিস্থিতিতে আপনারা জনসাধারণকে কি বার্তা দিতে চাইবেন?
এডিসির নির্বাচন ঘোষণা করতে বাধ্য হয়েছে কোর্টের রায়ের জন্য, ওরা এড়াতে চেয়েছিল। ওদের জনসমর্থনের ভিত্তি নেই। তাদের সহযোগী দল আইপিএফটি, তাদের ভিত্তি আরও খারাপ অবস্থা হয়ে গেছে। তারা এখন কোথায় যাবে ঠিক করতে পারছে না। বিজেপির সঙ্গে আছে, আবার বিজেপির সঙ্গ ছেড়ে গিয়ে আরেক জায়গায় দল করেছে। এই যে জগাখিচুড়ি পজিশন, আমরা বামফ্রন্ট ঐক্যবদ্ধ আছি, মানুষ আমাদের পক্ষে আছে। এই সরকার আসার পরে পঞ্চায়েত নির্বাচন, বিভিন্ন নগরের যে নির্বাচন, কোনো জায়গাতে মানুষ ভোটাধিকার প্রয়োগ করতে পারেনি। ফলে সেই জায়গায় দাঁড়িয়ে আমরা নির্বাচন কমিশনকে বলেছি, আমরা এখনও বলবো, আমরা মানুষের কাছে যাব, যদি স্বাভাবিক শান্তিপূর্ণ নির্বাচন হয় আমরা বলবো বিজেপি আইপিএফটির বিরুদ্ধে মানুষ রায় দেবে, এটা প্রায় নিশ্চিত। আমরা আমাদের লড়াই বন্ধ করব না, যতই আক্রমণ আসুক না কেন এই লড়াই আমরা করব। এই প্রতিজ্ঞা নিয়েই আমরা স্বশাসিত জেলা পরিষদের নির্বাচনে নামছি। জনসাধারণের প্রতি কি বার্তা থাকবে? মানুষকে বলবো এগিয়ে আসতে হবে সাহস করে, প্রতিরোধের মানসিকতা নিয়ে গুন্ডাদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলুন। জনগণ যদি সবাই এগিয়ে আসে, গুন্ডা কয়টার, তারা কিছুই করতে পারবে না। ফলে সেই জায়গায় দাঁড়িয়ে আমরা মানুষকে বলবো যে ভোটের অধিকার আপনারা রক্ষা করার জন্য আপনারা নিজেরা এগিয়ে আসবেন, আমরা আছি আপনাদের সাথে, এই বার্তাই দিতে চাই। অসংখ্য ধন্যবাদ স্যার আপনাকে, আপনার মূল্যবান সময় আমাদেরকে দেওয়ার জন্য।